আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিসিবি নির্বাচন নিয়ে তুলকালাম, ক্রিকেটের জন্য কালো অধ্যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম ইকবাল, সরে দাঁড়ালো আরও 14 ক্লাব। অন্তর্বর্তী সরকার ক্রান্তিকাল পার করছে, জানালেন ধর্ম উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, মন্তব্য শিক্ষা উপদেষ্টার। জুলাই হত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু, ষোড়শ উপাচারে পূজা অর্চনা করছেন ভক্ত অনুরাগীরা, সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি। এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন, 144 ধারা থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলেছে দোকানপাট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম। এবারে নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ অন্তত 14 ক্লাব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট এসএম আশরাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন তিনি। প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহখানেক নিউ ইয়র্কে অবস্থান করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরকালে জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এসব ফোরামে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকার ক্রান্তিকাল পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল, এখন সময় এসেছে জবাবদিহিতার। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যাতে সংস্কারের সুযোগ নষ্ট না হয় সেজন্য চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি।
এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে, এজন্য ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি। এক ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে, তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিরা কাজের সুযোগ পেতেন না। এ সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। ওকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাস সমাজ ও রাষ্ট্রের শতভাগ চাহিদা পূরণ করতে পারছে না। এজন্য কোরআন ও হাদিসের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রবীণদের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন, তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। গণহত্যার বিচার ও কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এদিকে রাজধানীর পল্টনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই মধ্যে, এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আমি বলবো, এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি মানুষ, অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে। পতিত স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতরাতে ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে ভিডিও বার্তায় সিএসি এসব কথা বলেন। এ লক্ষ্যে খুব শিগগিরই পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার কথা জানান তিনি।
বিডি বাংলাদেশ অ্যাপসে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট ডিটেলস লাগবে এবং প্রবাসে আপনার ঠিকানাটা দিতে হবে। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনার যে মুখাবয়ব শনাক্তকরণ, যেটাকে আমরা ফেস আইডেন্টিফিকেশন বলি, সেটা করতে হবে। লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতি যে ডাক, যেটা ফেরত পাঠানোর জন্য যে খাম, সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে যাবে। আপনি ভোট দেওয়ার পরে অনুগ্রহপূর্বক শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা আমরা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় এটা পৌঁছে যাবে। আজ মহানবমী, দুর্গা দেবীর বিদায় ঘণ্টা শুরু। এই দিনে দেবী দুর্গা চণ্ডী রূপে আবির্ভূত হয়ে অসুর বধ করেছিলেন। দিনটি আনন্দ উল্লাসে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় আরতির মাধ্যমে শুরু হবে বিজয়া দশমীর তিথি। দুর্গতি নাশিনী দেবী দুর্গা ফিরবেন কৈলাসে, ফলে বিষাদের সুরও বাজছে ভক্তের মনে। রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকের এই তাল বিজয়ের, অর্জনের, উল্লাসের। অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর বিজয়ের আনন্দে মাতোয়ারা ভক্তকুল। সকালে ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। এর আগে সন্ধি পূজার মাধ্যমে মহানবমীর তিথি শুরু হয়। দুর্গতি নাশিনী দেবী দুর্গা চণ্ডীরূপে আবির্ভূত হন, বধ করেন অশুভ শক্তির আধার অসুরকে। সকল অপশক্তির বিনাশ ঘটুক এই মহানবমীতে। আজিমপুর সরকারি আবাসন পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলির মাধ্যমে হৃদয়ের আকুতি বা প্রার্থনা সর্বোচ্চ সম্মান এবং ভক্তি ভরে গৌরীর চরণে সমর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা। যেন সমগ্র পৃথিবী থেকে রোগ শোক জরা ব্যাধি যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু যেন মা নিরসন করে সমগ্র পৃথিবী যেন সুন্দরভাবে ফুলে ফলে শোভিত হয়ে ফুটে ওঠে, এটাই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে মনুষ্যত্ব মানবতা জেগে উঠবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নিপীড়িত জাতি এই মায়ের আগমনের মাধ্যমে মুক্তি পাবে। আমরা প্রতি বৎসর এই দুর্গা পূজা করে থাকি। দুর্গা আমাদের মনের অন্ধকার দূর করেন। দেবী সূক্তে মা দুর্গা বলেছেন যে সমস্ত জীবের মঙ্গলে যে তিনি করে থাকেন, সে একটা শ্লোক, নিজেকে পরিশুদ্ধ করব, সমস্ত বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে। এটাই হলো দুর্গাপূজার মূল উদ্দেশ্য। যার যার এখানে মুসলমানরাও কাজ করে, হিন্দুরাও কাজ করে, বৌদ্ধরাও কাজ করে, সবাই মিলে মনুষ্যত্ব লাভ করার জন্য আমরা এই কাজটি করে থাকি। সন্ধ্যায় মণ্ডপগুলোতে আরতি বা ধুনুচি নাচের পর রাতে শুরু হবে বিজয়া দশমীর লগ্ন। ফলে বিষাদের সুরও বাজছে ভক্তের অন্তরে। বৃহস্পতিবার বিজয়া দশমী। বিসর্জনের মাধ্যমে কৈলাসে স্বামীর বাড়ি ফিরবেন ভবের ভবানী দুর্গা দেবী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে এলাকাবাসী। প্রতি বছরের মতো এবারও নাগরপুরের চৌধুরী বাড়িতে চলছে দুর্গাপূজার আয়োজন। তবে আজান দেওয়ার সময় বন্ধ থাকছে ঢাক ঢোলের বাজনা। গেল 5 দশক ধরে এভাবেই পাশাপাশি চলছে নামাজ ও পূজা। নেই দ্বন্দ্ব কিংবা হানাহানি। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপা। নাগরপুর চৌধুরী বাড়ির মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। তবে আজান শুরু হওয়ার আগেই ঢাকঝোলের শব্দ বন্ধ করে দেওয়া হয়। নামাজ শেষে আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঝোলের বাজনা। এভাবেই হিন্দু মুসলিম সহাবস্থান বজায় রেখে 55 বছর ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের মানুষ। যখন আজান হয়, নামাজ পড়ে, তখন আমরা শান্ত থাকি। আমাদের ঢাক, কাশ, শঙ্খ, উলুধ্বনি এগুলো সব বন্ধ থাকে, আমরা সবাই চুপচাপ থাকি। আজান শেষ হয়ে গেলে আবার আমাদের ঢাক ঢোল বাজিয়ে আমরা পূজা অর্চনা করি। এখানে কোনোদিন আমাদের কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবে আমরা দুর্গা পূজা উদযাপন করে আসছি। কোনো রকমের হিন্দু মুসলমান কারোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা দেখি নাই। আজ পর্যন্ত কোনো একটি অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি।
এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। মুসল্লিরা জানান, আজান ও নামাজের সময়সূচি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেওয়া আছে। এ নিয়ে তাদের মাঝে কোনো মনোমালিন্য নেই। এর থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ, এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে। আমরা এখানে ইবাদত করবো আর ওখানে ওনারা ইবাদত করবে, এটা যদি না হয় তাহলে তো আর সুন্দর হবে না। যদি এমনভাবে আমাদের পুরো দেশটাই সাম্য বজায় রেখে চলে, তাহলে এই দেশের অবস্থা বিশ্বের ভিতরে এক চ্যাম্পিয়ন দেশ হিসাবে আমরা গর্বিত করতে পারবো। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো দ্বন্দ্ব হয়নি বলে জানান এলাকার বিশিষ্টজনেরা। সারা নাগরপুর উপজেলায় একটি মন্দিরেও কিন্তু কোনো রকম দুর্ঘটনা এবং কোনো অন্যায় অত্যাচার ঘটেনি। এই যে সম্প্রীতির যে একটি উদাহরণ, আমরা সবাই মিলেমিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে, এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রশাসন জানায় এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় 92 বছর আগে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। এর প্রায় 4 দশক পর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর থেকে সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলেছেন তারা। স্থাপন করেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলেছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। ব্যতিক্রমে এই শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুব্বা। ধানের পর এবার সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বজিৎ পাল। নাটোর শহরের লালবাজারের বাসিন্দা বিশ্বজিৎ পাল বংশ পরম্পরায় প্রতি বছর তৈরি করে আসছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরিতে তার ব্যতিক্রমী প্রয়াস নজর কাটছে সবার। শহরের কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপের জন্য এবার দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহসহ সব প্রতিমাই তৈরি করেছেন পাট দিয়ে। প্রায় 20 কেজি পাটের আঁশ ব্যবহার করেছেন বিশ্বজিৎ। এই কাজটা আমার হচ্ছে বংশীয় পরম্পরা, আর এই কাজটা আমার খুব ভালো লাগে। পারিশ্রমিক যেটাই পাই তারপরে নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। পাটের আঁশের বুননে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় নান্দনিক এসব প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও ভক্তরা। পাটের তৈরি দুর্গা প্রতিমা তৈরি করেছে, আমরা সবাই দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগছে। এবার আকর্ষণটা একটু আলাদা রকম, যেহেতু ভিড়ও দেখতে পাচ্ছেন যে ভালোই হচ্ছে। পূজার অংশগ্রহণ করেছি রবি সুতম সঙ্গে, অনেক সুন্দর পূজা হয়। এবারে প্রতিমাটা অনেক ভালো লাগছে, আমরা খুব খুশি, আমরা এখানে খুব আনন্দ ফুর্তি করি। প্রতি বছরই এমন ব্যতিক্রমী পূজা আয়োজনের লক্ষ্য থাকে রবি সুতম সংঘের। গত বছরও এই মণ্ডপে স্থাপন করা হয়েছিল আলোড়ন সৃষ্টি করা বিশ্বজিৎ পালের 50 কেজি ধান দিয়ে তৈরি প্রতিমা। এবছর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, বিভিন্ন উপজেলায় গিয়েছি। আমাদের নাটোর জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পূজা সম্পন্ন হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে তা দেবী দুর্গার প্রতিমায় ফুটিয়ে তোলার চেষ্টাকে সাধুবাদ জানালেন চারুশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল করছে, তবে শহরতলিতে যানবাহন চলাচল সীমিত। 4 দিন পর শহরের দোকানপাট খুলেছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। গতরাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। অবরোধ স্থগিত হলেও এখনো জনমনে আতঙ্ক রয়েছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। 5 দিন পর দোকান খোলা হয়েছে, তারপরও এখন কোনো লোকজনের নেই। আবার এমনিতে ব্যবসায়ী অনেক কিছু নষ্ট হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। এখন যেহেতু হরতাল নাই, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ, আমরা তো শান্তি চাই,
সবাই যেন মিলেমিশে থাকতে চায়। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। এই নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। রাঙামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝোড়ো বাতাসে নৌকা ডুবে মারা গেছে 2 জন, আরও একজন নিখোঁজ রয়েছে। গতরাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে নৌকায় নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ মা ও ছেলেকে উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। তারা জানায় সন্ধ্যায় FIDC এলাকার 5 জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝোড়ো হাওয়ায় তাদের নৌকা ডুবে যায়। নৌকা একজন পুরুষ, 2 জন মহিলা ও 2টি শিশু ছিল। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি এই স্লোগানে সেবা মাসের কার্যক্রম শুরু করেছে লায়ন্স ক্লাব। বিশ্ব লায়ন্স সেবা দিবস উপলক্ষে অক্টোবর মাস জুড়ে বিভিন্ন সেবা কার্যক্রম চালাবে ক্লাবটি। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স জেলা 315 1 গভর্নর AKM গোলাম ফারুক। পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সেবার ব্রত ও মানবিকতা ছড়িয়ে দিতে লায়নদের প্রতি আহ্বান জানান গভর্নর গোলাম ফারুক। সারা পৃথিবীব্যাপী অক্টোবর সেবা সপ্তাহ শুরু হয়। মূল 3টা জিনিস আমরা এবার ফোকাস করছি: মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, হাঙ্গার, এনভায়রনমেন্ট। 14 লক্ষ লায়ন আছে সারা পৃথিবীতে, এখন আমরা এটা 15 লক্ষতে উন্নীত করব। ভারতে যাওয়ার সময় ঢাকা জজ আদালতের অ্যাডভোকেট SM মনির হিটলারকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাতে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতার মামলা রয়েছে। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রমাণ করল বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে অংশ নিয়ে সব দলই সাফল্য অর্জন করেছে। 14টি স্বর্ণপদক ও 3টি রৌপ্য পদক পেয়েছেন তারা। নবীন উদ্ভাবকদের এই বিশ্বজয় পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ফার্ম ফ্রেশ, যা আকিজ ডেইরি লিমিটেডের একটি স্বনামধন্য ব্র্যান্ড। রাজধানীর গুলশানে আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে আয়োজকরা জানান, তরুণ উদ্ভাবকদের এই বিশ্বজয়ী অভিযাত্রার সঙ্গে ফার্ম ফ্রেশ যুক্ত হতে পেরে গর্বিত। এ সময় ফার্ম ফ্রেশের হেড অব অপারেশনস AN জাহিদ আল মাহমুদ বলেন, শুধু পুষ্টি ও স্বাদের গুণগত মানের দিকে মনোযোগ নয়, বরং দেশের তরুণদের সাফল্যের গল্পের অংশ হতে ফার্ম ফ্রেশ সবসময় তাদের পাশে থাকবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেশি দামে। এতে অস্বস্তিতে পড়েছেন মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমে আসবে বলে জানান তারা। বর্তমানে জেলার বিভিন্ন হাটবাজারে বেগুন কেজি প্রতি 100 টাকা, পটল 60, করলা 100, বরবটি 100, কচুরমুখী 40, কাকরোল 60 ও কাঁচা মরিচ 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের কঠোর তদারকি চান সাধারণ ক্রেতারা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় ৬ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের শাটডাউন শুরু হয়েছে। বাজেট নিয়ে অচল অবস্থার কারণে 2018-19 সালের পর যুক্তরাষ্ট্রে এটি প্রথম সরকারি শাটডাউন। এতে করে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। বহু সরকারি কর্মী বেতন ছাড়াই ছুটিতে যাবেন, বেশিরভাগ সেবা কার্যক্রম স্থগিত হয়ে যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন, তবে জরুরি পরিষেবা চালু থাকবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ব্যয় বাজেট পাশ না হওয়ায় দেশজুড়ে এই অচল অবস্থা তৈরি হয়েছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 69 জন মারা গেছে। এতে ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব কেটে গেছে। দেশটির বোগো শহরে 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেবু সহ একাধিক শহর ও পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। ক্রাউন প্লাজা ঢাকা গুলশান আয়োজন করেছে জয় অফ গিভিং। IAGA গিভিং ফর গুড মান্থ উদযাপন উপলক্ষে সুরের মূর্ছনার সাথে দাতব্য নৈশ ভোজের আয়োজন করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে IAGA হোটেলস অ্যান্ড রিসোর্টস এই আয়োজন করে। বৈশ্বিক এই উদ্যোগে হোটেলের সহকর্মী ও অংশীদাররা অংশ নেন। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে, সুস্থতার বিকাশে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই অগ্রযাত্রাকে সমর্থন জানাতে এই দাতব্য নৈশভোজ। ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবার ময়মনসিংহের ভালুকার দম্ম বাংলাদেশ চিলড্রেন্স ভিলেজ সহায়তা করছে। এ সময় ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, লেটেস্ট গার্মেন্টস লিমিটেড, কয়লার প্যাকেজিং লিমিটেড ও সিটি ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিসিবি নির্বাচন নিয়ে তুলকালাম, ক্রিকেটের জন্য কালো অধ্যায়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম ইকবাল, সরে দাঁড়ালো আরও 14 ক্লাব। অন্তর্বর্তী সরকার ক্রান্তিকাল পার করছে, জানালেন ধর্ম উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যার ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, মন্তব্য শিক্ষা উপদেষ্টার। জুলাই হত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। ষোড়শ উপচারে পূজা অর্চনা করছেন ভক্ত অনুরাগীরা। সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি। এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। 144 ধারা থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলেছে দোকানপাট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ।